খাবার নিয়ে আসে শেহজাদ, কিন্তু মিঠি পোলাও খাবে না, গন্ধ পাচ্ছে। অবাক হয় শেহজাদ, যেই মেয়েকে ভাত খাওয়াতে হয় বকে, পোলাও বিরিয়ানি ছাড়া খায় না, তার নাকি এখন গন্ধ লাগে। কিছু না বলে ভাত রান্না করতে বলল খালাকে। খালা রাইস কুকারে ভাত বসান। এবার ভাত এনে আধশোয়া করে বসালো। ৩ লোকমা খেতেই আবারও বমি করলো। অস্থির হয়ে উঠল শেহজাদ। এমনটা কখনোই হয়নি। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। ভাতের গন্ধ, নিয়ে যান কি খাওয়ান এইসব। অবাক হয় শেহজাদ। পোলাওতে গন্ধ, ভাতে গন্ধ, আজব। তো কি খাবে? তেঁতুল? কি শুনতে পান না? ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি জীবনেও তেঁতুল খায় না। তেঁতুল নাকি টক। এই টক খাবার ভয়ে ফুচকাও খায় না। আজ নাকি খেতে ইচ্ছে করছে। ভাতের প্লেট রেখে দিল। তেঁতুল খায় না বলে এই বাসায় তেঁতুল রাখা হয় না। শবনম খেত এই কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল ফ্রিজে থাকতো সব সময়। আচারও করে রাখতো। শবনমের আচারের হাত ভালো। আচ্ছা আনছি, আসবো আর যাব। তুমি এখানেই বসে থাকো, উঠবে না। দরকার পড়লে এখানেই বমি করে দিও, আমি এসে পরিষ্কার করব। তবুও ওয়াশরুমে যেও না, মাথা ফাটিয়ে ফেলবে। বারবার সতর্ক করলো শেহজাদ। কিছু বলল না মিঠি। নিভু নিভু চোখে তাকালো। বিরক্ত লাগছে শেহজাদকে। ইচ্ছে করছে কিছু একটা গায়ে ছুঁড়ে মারতে। এখনও দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কেন? নিশ্চিন্ত হতে পারল না শেহজাদ। আবারও ফিরে আসে। মিঠির মুখ তুলে বলল, বমি আসলে ধরে রেখো না, করে দিও। যান এবার, আমার মাথা ঘুরছে। বুঝতে পারলাম। শোনো, বমি ধরে রাখার কারণে দম বন্ধ করে রাখলে বমিটি সরাসরি বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যায়। এর ফলে মৃত্যুও হতে পারে, কিংবা কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে বমি ধরে রাখার কারণে মৃত্যুও হয়েছে। আর এটা বড় ছোট সবার ক্ষেত্রেই এমনটা হতে পারে। তাই শ্বাস আটকে মুখ চেপে ধরে বেসিনে কিংবা ওয়াশরুমে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করে যেখানেই বমি পাবে সেখানেই করে ফেলা উচিত। নয়তো বললাম না, ওয়াশরুম কিংবা বেসিন পর্যন্ত যেতেই বমিটি সরাসরি বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যেতে পারে। বিছানা, পাপোশ, মাদুর, শতরঞ্জি কিংবা যে কোনো জামা কাপড় ইত্যাদি সব ধুয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু মৃত্যু হলে সেখান থেকে ফেরত আসা অসম্ভব ব্যাপার। তাই একটু সাবধানে থেকো, আমি দ্রুত ফিরব। যান এবার। খালাকে বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল শেহজাদ। যাওয়ার সময় আবারও পিছু তাকায়। মন মানছে না মিঠিকে রেখে যেতে। কিছুক্ষণ পর ঘেমে নিয়ে শেহজাদ ফেরে। দেখল বমি করে ভাসিয়ে ফেলেছে বিছানা ফ্লোর। ঘৃণা না করে খালার সাথে পরিষ্কার করে দিল সব। মনে মনে খালা খুব খুশি হন। মানুষটা কালো হলেও যত্নের ভাণ্ডার। নিজেই তেঁতুলের শরবত করে মিঠিকে খাওয়ায়। একটু পর ঘুমিয়ে যায় মিঠি। চিন্তিত হয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয় শেহজাদ। পরের দিন ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর গাইনি ডক্টরের কাছে পাঠায়। ভড়কায় শেহজাদ। গাইনি ডাক্তার চেকআপ করে বেশ কিছু টেস্ট করতে দেয়। ওরা দুজন ওয়েটিং রুমে ওয়েট করে। রিপোর্ট আসতেই ডক্টরকে দেখায়। তিনি জানান রিপোর্ট পজিটিভ এসেছে। আচমকা মাথা ঘুরে পড়ে যায় মিঠি। বাসায় নিয়ে আসে মিঠিকে। চোখ বন্ধ করে শুয়ে রইল সে। ব্যালকনিতে দাঁড়িয়ে রইল শেহজাদ। চিন্তাগ্রস্ত সে। মিঠির 18 বছর এখনো পূর্ণ হয়নি। সামনে ক্যারিয়ার পড়ে রয়েছে। তাছাড়া
এত অল্প বয়সে মিঠি কনসিভ করে ফেলেছে। খুশির চাইতে টেনশন হচ্ছে বেশি। নিজের খুশির জন্য মিঠির ক্ষতি চায় না শেহজাদ। রুমে ফিরে আসে, দেখলো মিঠি কাঁদছে। অস্থির হয় শেহজাদ। মিঠির শরীর খারাপ লাগছে? কোমল গলায় বলল। প্রতিউত্তর করল না মিঠি। ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মাথা নিচু করে শেহজাদ। বুঝতে পারছে না কিছু। মিঠি কি তবে খুশি নয়? কলিজাটা ধূপ ধাপ করে কাঁপছে। যদি অ্যাবর্শন করতে বলে তাহলে? ধক করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। কাঁপতে লাগলো সমস্ত শরীর। মাথা ব্যথা করছে। কিছু বলল না মিঠি। বুকের সাথে মাথাটা মিশিয়ে নেয়। দুহাতে জড়িয়ে ধরে শেহজাদকে। এবার শব্দ করে কেঁদে উঠল মিঠি। ভীষণ খারাপ লাগলো শেহজাদের। নিজেকে ধাতস্থ করল। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বিষাদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি খুশি নও সুনেত্রা? বুকের ভেতর থেকে মাথা নাড়ায় মিঠি। অনেক সন্তুষ্ট হলো শেহজাদ। কালো ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। বুক থেকে ভয় নামক পাথরটা নেমে গেল হঠাৎ। কেঁদো না পাখি। কান্না থামানোর চেষ্টা করলো। মাথায় হাত বুলিয়ে কপালে অনেকগুলো চুমু খেলো। সবাই তো বলল আপনি বাবা হতে অক্ষম, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছু বলল না শেহজাদ। শবনম কেন মা হতে পারেনি? এবারও নীরব রইল সে। কি হলো বলুন, সমস্যাটা কার ছিল? এই 6 মাসেও শবনম কেন মা হলো না বলুন? ইতস্তত বোধ করল শেহজাদ। বলতে গিয়েও বলতে পারল না। কিভাবে বলবে সে শবনমের? নিজেকে সামলে নিয়ে মিঠির কানে মুখ রাখল। কিছু একটা বলতে স্তব্ধ হয়ে গেল মিঠি। মাথা তুলে শেহজাদের দিকে তাকায়। মাথা নুইয়ে চোখ বন্ধ করে রইল শেহজাদ। এসব কি সত্যি? মাথা নাড়ায় শেহজাদ। আচমকা শবনমের জন্য খুব খারাপ লাগলো মিঠির। কেন জানি বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শবনমের না হয়ে এমনটা তো তারই হতে পারত। মিঠি কনসিভ করেছে। আর এই খবরটা শুনতে শেহজাদের মা বাবা এবং একমাত্র ছোট বোন শেহরিন আসবে ঢাকায়। তবে শেহজাদ চিন্তিত। তার মা সেকেলের বয়স্ক মানুষ এবং গ্রামীণ চালচলন। তাদেরও তার মাকে মিঠির পছন্দ হবে কি না শেহজাদ জানে না। এদিকে শেহজাদের মা সুফিয়া বেগম ও চিন্তায় আছেন। মা মরা মেয়ে কেমন না কেমন হবে। আরও নাকি অনেক বড়লোকের মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই। নিঃসন্দেহে কোটিপতির মেয়ে বলা যায়। ঢাকা শহরে যার একটা বাড়ি আছে সে তো কোটিপতিই বটে। মোবাইলে মাঝে মধ্যে কথা হলেও বাস্তবে দেখা হয়নি। কেমন আচার আচরণ করবে সেটা ভেবেই কুল পাচ্ছেন না তিনি। ওনারা একটা রিজার্ভ মাইক্রো ভাড়া করে ভোর সকালে নামাজ আদায় করেই ঢাকার পথে রওনা দেয়। পথে চিন্তিত হয়ে শেহরিনকে বলেন, আমার খুব চিন্তা হচ্ছে। কেন আম্মা? ওই মেয়ের মা নেই। মা মরা মেয়ের স্বভাব ভালো হয় না। এই মেয়েও নিশ্চয় ভালো হবে না। সারা জীবন নাকি বাসার বাইরে থেকে বড় হয়েছে। ধুত আম্মা, সব মেয়ে এক হয় না। বড়লোকের মেয়ে আমাদের যদি সম্মান না করে, ধুত এত ভেবো না তো। তবুও সুফিয়া বেগমের চিন্তা হচ্ছে। বড়লোকের বেটি কেমন না কেমন। বিরক্ত চোখে তাকালেন শরীফ সাহেব। শফিক সাহেব। এত চিন্তার কি আছে? আর সব মানুষ এক নাকি? শবনম তো ঢাকায় আসার পর থেকে অহংকারী হয়ে গিয়েছিল। সহ্যই করতে পারত না আমাদের কাউকে। মেয়েটা চাপায় হিংসুক ছিল। সব মেয়ে এক নয় বললাম তো আম্মা। তবুও চিন্তা হচ্ছে। শ্বশুর শাশুড়ি আসবে প্রথমবার। মিঠির টেনশনের অন্ত নেই। অসুস্থ শরীর নিয়ে বাসা গোছগাছ করছে। যদিও মিঠির বাসা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছগাছ করা থাকে সব সময়, তবুও মিঠি সব চেক করছে। খালাকে দিয়ে বেডরুম থেকে ওয়াশরুম সহ সব কিছু ঘষে মেজে পরিষ্কার করাচ্ছে। খালার
মেয়ে এসেও কাজে যোগ দিয়েছে, নিজেও খালার কাজে টুকটাক সাহায্য করছে। সকালবেলা বাজার সদাই করে এনেছে শেহজাদ। মিঠিকে কাজ করতে দেখে ভীষণ রাগারাগি করলো, কিছুক্ষণ ধমকিয়ে বকাবকি করলো। মন ভার হলেও পাত্তা দিল না মিঠি। মেহমান আসবে, তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে কি ভাববে? বিশেষ করে ওয়াশরুমগুলো পরিষ্কার দেখলে আরও বিশেষ করে ওয়াশরুমগুলো অপরিষ্কার দেখলে আরও খারাপ ভাববে। যদিও মিঠির বাসার ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। এদিকে শেহজাদেরও টেনশনের অন্ত নেই। মিঠি এখন এক্সাইটেড, কিন্তু তার বাবা মায়ের সাথে কেমন বিহেভিয়ার করবে সেটাই ভেবে পায় না। বার কয়েক ও বমি করে আবার মাথা ঘুরিয়েও পড়ে গেল 2বার। এই শরীর নিয়েও ছোটাছুটি করছে। বিরক্ত হয় শেহজাদ, আবারও ধমকালো। বাবা মাকেও নিষেধ করতে পারে না, একমাত্র পুত্র সন্তান সে। এদিকে মিঠিও যে কি। বিকেল প্রায় 2টার দিকে মাইক্রো থামে মিঠির বাসার সামনে। উপর থেকে দেখতে পায় দুজনে। শেহজাদ নিচে নেমে যায়, উপরের দিকে তাকায় ওনারা। সুফিয়া বেগম বললেন, ওমা, অত বড় বাড়ি! এই বাড়িতে শেহজাদের বউ থাকে? হ্যাঁ আম্মা। লিফট থেকে বেরিয়ে এগিয়ে যায় শেহজাদ, বাবা মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। সুফিয়া বেগম কেঁদে ফেললেন। সবাইকে নিয়ে লিফটে ওঠে। মিঠির ফ্ল্যাটের সামনে লিফট থামতে অবাক হয়ে যায়। সর্বপ্রথম যা চোখে পড়ল তা হলো বাসার সামনের দেয়ালে খুব সুন্দর করে নেম প্লেটে লেখা মিঠিপরির রাজ্য। চারদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো সবাই। কি সুন্দর বাসার সামনে, নামি দামি গাছে ভরপুর, দোলনাও আছে একটা। কি সুন্দর, নিশ্চয় মিঠি এখানে চড়ে। বড় লোকের মেয়েদের কত আহ্লাদ। কলিং বেল চাপতেই ডোর খুলে দেয় মিঠি, যেন অপেক্ষায় ছিল সে। সবাইকে দেখতেই ভীষণ খুশি হয়ে যায়। সুফিয়া বেগমকে সালাম দিয়ে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞেস করলো। মিঠিকে দেখতেই ওনার মনে হলো মেয়েটা খুব লক্ষ্মী, কি পবিত্র চেহারা। আচমকা মনটা ফুরফুরে হয়ে গেল। মিঠির থুতনি তুলে তাকান, কি সুন্দর পরীর মতো মেয়ে। মুখে কোনো দাগ নেই, কিন্তু থুতনির বাম পাশে ছোট্ট একটা তিল আছে। হাসার সাথে তীর তীর করে কাঁপছে। কি সুন্দর! ছোট্ট কালো তিলটা মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি ফকফকা ফর্সা! টিভিতে যে দেখায় সুন্দর সুন্দর মেয়েদের, ঠিক সেই রকম। মুগ্ধ হয়ে যান তিনি। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একজন নারী হয়ে তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। এই রকম কালো ছেলে এত সুন্দর বউ পেয়েছে। তাদের গ্রামের মানুষ জানতে পারলে ঢল নেমে যাবে মিঠিকে এক পলক দেখার জন্য। যদিও বা কখনো মিঠি তাদের বাড়িতে যায় আর কি। মানুষ বলবে সিনেমার হিরোইন এসেছে শেহজাদদের বাড়িতে। একটা লাল কমলা রঙের জামদানি শাড়ি পরেছে মিঠি, কি সুন্দর লাগছে, যেন নতুন বউ, যেন একটা কমলা লেবু। কি সুন্দর করে হাসলো। তাকিয়ে রইলেন তিনি, যেন মুক্ত ঝরল। শুভ্র শঙ্খের মতো চিকন চিকন দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। মিঠিকে জড়িয়ে ধরে সুফিয়া বেগম কেঁদে ফেললেন। মিঠিও কেন জানি খুব কান্না পেল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো, হয়তো একজন মা বলে। শেহরিন এসে জড়িয়ে ধরল মিঠিকে। এতক্ষণ শেহরিনকে লক্ষ্য করল মিঠি। সবার পেছনে ছিল সে। সবার সাথে মিঠির সুদৃঢ় মেলবন্ধন দেখে কেন জানি শেহজাদের ভীষণ ভালো লাগলো। ভাবলো তার সাথে যা ইচ্ছে করুক, কিন্তু তার পরিবারকে সম্মান করুক, এটাই সে চায়। শুধু শেহজাদ নয়, পৃথিবীর সকল ছেলেরাই বোধহয় এমনটা চায়। তার বউ তাকে সম্মান না করলেও তার পিতামাতাকে যেন করে। মিঠির এই একটা দিক শেহজাদের খুব ভালো লাগে। ভেতরে যা তা, কিন্তু কারো সামনে ছোট কিংবা অপমান করে কথা বলে না, এবং কি তাকে স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। মিঠি খুব সাহসী এবং নিষ্ঠাবান মেয়ে। চোখ পড়তেই
শফিক সাহেবকে সালাম দিল মিঠি। মাথায় হাত রেখে দোয়া করলেন তিনি। এক এক করে বাসার মধ্যে নানান রকমের মিষ্টি ফলমূল ঢুকাতে লাগলো কেয়ারটেকার। ওনারা আসার সময় নিয়ে এসেছেন। মিঠি রাগ করলো, এত কিছু তো প্রয়োজন ছিল না। সবাইকে ফ্রেশ হতে বলল, নিজেই তাদের জন্য বরাদ্দকৃত রুমগুলো দেখিয়ে দিয়ে ওয়াশরুমগুলোও দেখিয়ে দিল। ততক্ষণে রহিমা খালা ওয়েলকাম জুস নিয়ে আসেন এবং টুকটাক নাস্তাও দিলেন। আর কিছুক্ষণ পর সবাই একসাথে লাঞ্চ করতে বসলো। আদর করে নিজের পাশে মিঠিকে বসালেন সুফিয়া বেগম। মিঠির মন পুলকিত। এত রান্না কেন করেছো বলো তো, আমি তো এক মুঠো খেতে পারবো না। লাজুক হাসলো মিঠি। এখন থেকে পারবেন। আমার খুব ইচ্ছে রান্না করে মাকে খাওয়াবো। এতদিন মায়ের অভাব ছিল, কিন্তু এখন মা পেয়ে গিয়েছি। আপনাকে দিয়ে আমার সব ইচ্ছে আহ্লাদ মেটাবো। চমৎকার হাসলেন সুফিয়া বেগম। হাস্যোজ্জ্বল মুখে বললেন, পাগলি মেয়ে একটা। উৎফুল্লিত হয় মিঠি। সুফিয়া বেগমকে তার খুব ভালো লেগেছে। খিটমিটে স্বভাবের সুফিয়া বেগম হঠাৎই প্রাণবন্ত হয়ে উঠলেন এবং মিঠির সাথে খুব সহজেই মিশে গেলেন। মিঠির সাথে হাসি তামাশা গল্পগুজব করতে লাগলেন। ওনাদের এই সুন্দর মেলবন্ধন দেখে মুগ্ধ হয় বাকি সবাই। শফিক সাহেব তো মনে মনে বলেই ফেললেন, ভারী মিষ্টি মেয়ে, কই ছিলে এতদিন। আহা কি মায়াই কারামুখ। মা নেই জেনে মন ভার হয় ওনার। শেহজাদ নিজেই সার্ভ করে দিচ্ছে সবাইকে। মিঠি এসব পারবে না, আর সে চায়ও না মিঠি কাজ করুক। মানুষটার দিকে তাকায় মিঠি। আজও সাদা পাঞ্জাবি পরেছে। মিঠির শাড়ি পরলে মানুষটা পাঞ্জাবি পরে। লাজুক হাসলো মিঠি। মুখের দিকে তাকালো। চেহারায় ভারিক্কি এবং গাম্ভীর্য একটা ভাব আছে, যার জন্য দেখতে ভালো লাগে। গম্ভীর হয়ে কাজ করছে, দেখতে ভালো লাগছে। হঠাৎ মিঠির দিকে তাকায় শেহজাদ। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি। মাথা নাড়ালো মিঠি, কিছু বলল না। শেহরিন দেখলো ব্যাপারটা, মুচকি হাসলো সে। শবনমের মতো মিঠিকেও তার ভাইয়া নিশ্চয়ই আদর করে। সেটা তো মিঠির হাস্যোজ্জ্বল মুখ দেখেই বলা যায়। সুখী না হলে কি এমন হাসি থাকতো? আর না ইশারায় চোখে চোখে কথা বলতো। লাজুক হাসলো শেহরিন। ভালো থাকলেই ভালো। বাবু তুইও আমার সাথে বস। তোমরা খাও, এই তো আমিও খাবো আম্মা। তুই সামনে থাকলে আমি কখনো আগে খেয়েছি? মায়ের অপর পাশে বসলো শেহজাদ। শেহজাদের মুখে খাবার তুলে দিলেন। কেমন করে মিঠি তাকিয়ে রইল। নিজের খাবার নাড়াচাড়া করছে। কারো চোখে না পড়লেও শেহরিন লক্ষ্য করলো। মাকে ইশারা দিল। সুফিয়া বেগম মিঠির মুখে খাবার তুলতেই হা করে মুখে নিল। ভনিতা করল না। রাগ করো না বৌমা, অনেক দিন পর ছেলেকে দেখলাম তো, তাই তোমার দিকে লক্ষ্য করিনি। এই পচা ছেলেটা যেতেই চায় না মায়ের কাছে। কিছু বলল না মিঠি। আমার ছেলেটা কত শুকিয়ে গেছে। মন খারাপ করে বললেন তিনি। ঠিক মতো খায় না বোধ হয়। ঠিক মতো খায় না বোধহয়। কি খায় আবার কিসের ডায়েট ফাইট করে। মুখ টিপে হেসে ফেলল শেহরিন। তার মায়ের কাজ এটা। যতবার দেখবে ততবারই বলবে শুকিয়ে গেছে। দাও আরও স্বাস্থ্য বানিয়ে দাও। বিরক্ত হয়ে বললেন শফিক সাহেব। চোখ রাঙালেন স্বামীকে। শেহরিন বলল, তুমি আসছো এবার খাইয়ে দাইয়ে মোটা বানিয়ে ফেলো ছেলে আর ছেলের বউকে। হ্যাঁ দিব তো, চিন্তা করতে হবে না কাউকে। এই ভয়ে গ্রামে যায় না শেহজাদ। তার মা সারাক্ষণ খাওয়াতে থাকে। শেহজাদের শরীরের গ্রোথ ভালো, যার ফলে খাওয়া দাওয়া করলে ওয়েট বেড়ে যায়। আল্লাহই জানে তার মা কয়দিন থাকবে। এই কয়দিনে না হলেও তার ওয়েট 5-10 কেজি বেড়ে যাবে। কিন্তু তার মা এটা বুঝতে চায় না। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট করতে চলে গেল। শেহজাদ প্লেটে করে খাবার বেড়ে নিজেদের রুমে ঢুকে ডোর আটকে দিল। শেহরিন দেখলো ব্যাপারটা। তার ভাইটা ভীষণ পাগলাটে। বউদের এত আদর করে তা বলার অপেক্ষা রাখে না। শবনমকেও করতো। নিজের কপালে নিজে আগুন দিল শবনম। কার কি একটা দীর্ঘশ্বাস ফেলল। গায়ের রং
ফ্যাক্ট নয়। একজন পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মনে, চরিত্রে, আচার আচরণে এবং যত্নে। তার ভাইটা কুচকুচে কালো কিন্তু খুব সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর তার ভাই। জোর করে মিঠিকে খাওয়াতে লাগলো শেহজাদ। বাবুটা আসার পর থেকে শেহজাদের ঘুম নেই চোখে। অফিস থেকে দ্রুত ফেরে আর দুপুরে এবং মাগরিবের সময় তাকে একা থাকতে দেয় না, কারণ এই সময়টাই নাকি জিন বিড়ালের আকৃতিতে ঘুরে বেড়ায় আর সে দেখতে হয়তো ভয় পাবে, তাই এজন্যই এখন একা ছাড়ে না, খুব যত্ন করে আর ঘন্টায় ঘন্টায় খাওয়ায়। বিরক্ত হয়ে যায় মিঠি, এক সময় কাঁদে, অনেক সময় অতিরিক্ত যত্ন ও বাড়াবাড়ি বলে মনে হয়, কিন্তু শেহজাদ বুঝতে চায় না এই ব্যাপারটা। রাতে গেস্ট রুমে এসে শাশুড়ি ননদের মাঝে শুয়ে পড়ল মিঠি। সারা রাত নানান রকমের গল্প করল। বড়লোকের মেয়ে হয়েও খুব সহজেই মিশে গেল, সেটা কল্পনাতীত। অহংকার থাকাটা তার মধ্যে শোভা ফেলেও নেই। নিজেকে রুমে একা শুয়ে আছে শেহজাদ। সারা রাত ঘুম এলো না তার। এদিকে মিঠিকে ডাকতেও পারে না। এই 6 মাসে মিঠি তার অভ্যাসে পরিণত হয়েছে। বুকের মধ্যে না নিয়ে ঘুমালে ঘুম হয় না। ফজরের দিকে চোখ লেগে এলো, ঘুম ভাঙল 9টার দিকে। রাগ হলেও প্রকাশ করলো না। অফিসের জন্য রেডি হতে লাগলো। মন খারাপ কেন? কই না তো, সত্যি করে বলুন। ও কিছু না। গরম চোখে তাকালো মিঠি। মানে মাসের শেষ চলছে তো, তাই। হাতে টাকা পয়সা নেই, তাই না? না, ঠিক তা নয়। কিভাবে কি করবেন তাই তো। মানে কিভাবে যে বুঝে ফেলে মেয়েটা। চিন্তা করবেন না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু টাকাগুলো তো তোমার জমানো। আমার একার বলতে কোনো কিছু নেই শেহজাদ। আমার মানে আপনার, আপনার মানে আমার, বুঝলেন? হুম। একটা খাম দিল হাতে। এগুলো আপনি আমাকে দিয়েছিলেন সেদিন, খরচ করা হয়নি, এখান থেকে খরচ করুন। এগুলো তোমার টাকা মিঠি। এতক্ষণ কি বলছি? সবাই আমাদের, সবই আমাদের, বুঝেছেন? আর এখন খরচ করে পরে পরিশোধ করবেন। মৃদু হাসল শেহজাদ। ঠিক আছে, ধার নিচ্ছি। আচ্ছা, বেতন পেলে দিয়ে দেবেন কিন্তু। আচ্ছা, মৃদু হাসে শেহজাদ। আচমকা গলা জড়িয়ে ধরল। এই শুনুন না। বলো। আমার চোখের আইলানা শেষ, একটা লাগবে। তোমার যে আয়, তার দিকে তাকালে সবাই এমনিতেই লাইনে চলে আসবে। সুনেত্রা খিলখিল করে হেসে উঠল মিঠি। আপনার মাথা, সত্যি বলছি। ধুত। হঠাৎ ডোরে নক পড়ল। দুজন সরে যায়। ভিতরে ঢুকলেন সুফিয়া বেগম। বাবু, অফিসে যাচ্ছিস? জি আম্মা। আজ অফিসে না গেলে হয় না বাবু। থাকবো? থেকে যা, বৃষ্টিও হচ্ছে। থাকবো, তবে যদি খিচুড়ি আর মাংস করো তাহলে। হেসে ফেললেন সুফিয়া বেগম। করবো নে, যা। তবু আজ অফিসে যাইস না বাবু। কতদিন তোকে নয়ন ভরে দেখি না। একটু মায়ের আঁচল ধরে ঘুরঘুর কর। মাকে জড়িয়ে ধরল শেহজাদ। ভেতরে উকি দিল শেহরিন। লুকিয়ে লুকিয়ে ছেলেকে বুঝিয়ে আদর করতেছো আম্মা? আমি কি করলাম? তুই আবার বিরক্ত করিস কেন বলতো? তোমরা বিরক্ত? যা তুই। মন ভার করে চলে গেল শেহরিন। আচমকা হেসে উঠল। খিচুড়ির রান্নায় লেগে পড়ল সুফিয়া বেগম এবং শেহরিন। রহিমা খালা হেল্প করছেন। মিঠিকে কাজ করতে দিল না শেহজাদ। তবে ওনারা আসার সময় মিঠির জন্য 12 থেকে 13 বছর বয়সী একটা হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছেন। মিঠির জন্য একটা মানুষ দরকার, ছোট্ট মেয়ে, সব সময় পাশে পাশে থাকবে, টুকটাক কাজ করবে। আর রহিমা খালা তো আছেই। মেয়েটাকে দেখতেই ভীষণ মায়া হলো মিঠির। কেমন রোগা পাতলা, হাড় জিরে শিরে,
হাড্ডিগুড্ডি সব দেখা যাচ্ছে, নিশ্চয়ই খুবই দরিদ্র পরিবারের সন্তান। তবে আসার সময় সুন্দর জামাকাপড় পরিয়ে এনেছেন সুফিয়া বেগম। মেয়েটার কথা মনে ছিল না মিঠির। শাশুড়ি ননদকে পেয়েই সে তো অন্য জগতে ছিল। চোখ পড়ল হঠাৎ, দেখলো রুমের এক কোনায় বসে টিভি দেখছে। মিঠির মায়া হলো, ডাক দিল, এই এদিকে আসো। ভয়ে ভয়ে উঠে এলো মেয়েটা, হাত ধরল মিঠি। নাম কি তোমার? শিনু। এত ছোট নাম? মাথা নাড়ালো। তোমার সাথে তোমার নামটা মিলেছে শিনু। সত্যি তোমার হাড্ডি সিনা সব দেখা যাচ্ছে। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে শিনু। শিনু হেসে উঠল, যেন মজার কথা শুনেছে। শুকনো মুখে কি সুন্দর করে হাসলো। শ্যামলার রঙের মেয়ে মিঠির দেখতে ভালো লাগলো। মাথায় হাত বুলিয়ে দিল। আমি তোমাকে মারবো না, বুঝেছ? ভয় পেও না। মাথা নাড়ালো শিনু। আমি যে হাড্ডিসিনা বলেছি রাগ করেছ? মাথা নাড়ালো, করিনি। উল্টো তার হাসি পেয়েছে, মুখ টিপে হাসলো। তা দেখে মৃদু হাসলো মিঠি। স্কুলে পড়ো না কেন? কিছু বলল না শিনু। তারা তো খুব দরিদ্র পরিবারের সন্তান, কিভাবে পড়াশোনার খরচ চালাবে? ছোট থাকতেই তার বাবা মা মানুষের বাসায় দিয়ে দিয়েছে কাজের জন্য। এবার সুফিয়া বেগম এখানে নিয়ে এসেছেন ওর বাবা মাকে অনুরোধ করে। মাস দুয়েক ওনার বাসায় কাজ করত। মিঠি ভাবল মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে আর সারাদিন তার সাথে থাকবে। খুব সুন্দর দিন কাটবে তার। শাশুড়ির উপর খুশি হলো। কিছু খেয়েছো? মাথা নাড়ালো, খেয়েছে। এখন থেকে ঘন ঘন খাওয়া দাওয়া করবে। খেয়ে দিয়ে মোটা হয়ে তোমার হাড্ডি সিনা সব ঢাকতে হবে, বুঝেছ? আবারও হেসে উঠল সিনু। মিঠিও হাসলো। ব্যাপারটা লক্ষ্য করলেন শফিক সাহেব, তিনিও হেসে উঠলেন। যাক, ভালোই হলো সিনুকে এনে। গ্রাম থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছেন সুফিয়া বেগম। এমনটা শবনমের জন্যও করতেন। কি আনেননি? এক এক করে ছেলের পছন্দের সব নিয়ে এলেন। মোটা চালও এনেছেন খিচুড়ি রান্না করার জন্য। তিনি জানেন শেহজাদ একবার হলেও আবদার করবে। আসার সময় হাঁস, পুকুরের মাছও নিয়ে এলেন। এগুলো কেটেকুটে ফ্রিজেই রেখেছিলেন। আসার সময় নিয়ে এলেন সব। ভাগ্যিস কিছু নষ্ট হয়নি। খিচুড়ি, গরুর মাংস, হাঁসের মাংস, মরিচ ভর্তা সহ বেশ কয়েক আইটেম ভর্তা করলেন ওনারা। সবাই খেতে বসলো। মিঠি এই খিচুড়ি পছন্দ করে না, শেহজাদ জানে। তার জন্য ভুনা খিচুড়ি করতে বলল মাকে। এক চামচ খিচুড়ি মুখে দিয়ে বলল, শেহরিন, তোর ছেলেবেলার বর্ষার কথা মনে আছে? সেই যে আমরা মোটা চালের খিচুড়ি দিয়ে হাঁসের মাংস আর মরিচ ভর্তা দিয়ে খেতাম। মাথা নাড়ালো শেহরিন। আছে, জানো, মাকে সেদিন বলেছিলাম, মা রান্না করেছিল, কিন্তু সেই রকম মজা কেন জানি আর হয় না ভাইয়া। দিনের সাথে সাথে স্বাদও পাল্টে গেল বোধ হয়। হ্যাঁ ভাইয়া, নাকি তুমি না থাকায়? মৃদু হাসলো শেহজাদ। সময় কত দ্রুত যায়। হয়তো সময়ের সাথে মানুষও অনেক কিছু হারিয়ে ফেলে, তাই না? খেয়াল করলো সবাইকে। মাংস দিলেও তার মা নিলেন না। আচমকা মাকে বলল, গরুর মাংসটা মজা হয়নি। এই সব কি রান্না করেছো আম্মা? কই, কি হয়েছে? একদম মজা হয়নি সত্যি। বিশ্বাস না হলে খেয়ে দেখো। কি বলে ছেলেটা? এত সুন্দর করে মাংস রান্না করলাম, তাও তোর মুখে ভালো লাগলো না? কষ্ট করেও রান্না করে লাভ কি? মাংস নিয়ে খেয়ে চেক করতে লাগলেন। ঠিকই তো আছে। একদম না। রাগ করে এবার তিনি খেতে লাগলেন। যা, কারোর খাওয়া লাগবে না। মুচকি হাসে ভাই বোন। ভালো বললে তো বাকিটাও পরের বেলায় খাওয়ার জন্য তুলে রাখতে। ভালো লাগে নাই বলেছি বলেই তো তুমি বাকিটা খেয়েছো আম্মা। ও, এতক্ষণে বুঝলাম। তার মানে আমাকে বোকা বানিয়েছিস তোরা? খিলখিল করে হেসে উঠল দুজন। গরম চোখে তাকালেন ভাই বোনের দিকে। আরও 2 চামচ মাংস তুলে দিল শেহজাদের পাতে। মুগ্ধ হয়ে মিঠি বসে বসে দেখছে তাদের খুনসুটি। ভাবতে লাগলো ছেলে মেয়ের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়েই তিনি যেন
প্রশান্তি পান। কত কি রান্না করলো ছেলের জন্য, এখন খাওয়াচ্ছে। কি সুন্দর দৃশ্য। লক্ষ কোটি গল্পের মধ্যে এটাও যেন একটা গল্প। চারিদিকে তাকালে মা বাবার মমতা এমন হাজারো গল্প পাওয়া যাবে। ভাবতে লাগলো, আল্লাহ মা বাবার হৃদয়ে অদ্ভুত রকমের মমতা দিয়ে ভরিয়ে দিয়েছেন। স্বার্থবিহীন এমন সম্পর্ক পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আনমনেই রবের শেখানো ভাষায় নিজের মা বাবার জন্য মনে মনে দোয়া করল, উপরে যেভাবে রহম করো সে আমার রব, হে আমার রব, যেভাবে আমারে দিয়েছ তারা মায়াভরা শৈশব, যেভাবে আমারে দিয়েছিল তারা মায়াভরা শৈশব। রাতে ডিনার করে শুয়ে পড়ল সবাই। মিঠি আজও শেহজাদের সাথে শুয়েছে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঝুম বৃষ্টির আওয়াজ শুনতেই পেল। ভীষণ ভালো লাগলো মিঠির। মাঝরাতে ঝুম বৃষ্টির আওয়াজ শুনতে পাওয়ার অনুভূতি নৈসর্গিক সুখের চেয়েও তীব্র। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। হঠাৎ মিঠির বাসনা জাগলো শেহজাদের সাথে বৃষ্টিতে ভেজার। ঘুম থেকে ডেকে তুলল শেহজাদকে, এই শুনুন, অনেকদিন বৃষ্টির পানি পায়ে মাখি না, চলুন না একটু ভিজি, চলুন না এই ভেজা শহরে একটু ঘুরতে যাই, ঠান্ডা লাগবে। লাগবে না, চলুন। বারণ শুনল না মিঠি। শেহজাদের হাত ধরে টেনে নিয়ে এলো ছাদে। দুজনেই বৃষ্টিতে ভিজতে লাগলো। একজন আর একজনের সাথে দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে বৃষ্টির পানিতে ওরা ভিজতে লাগলো। কি মিষ্টি হিমশীতল পানি। বৃষ্টির পানির ঝাপটা মুখে এসে লাগছিল। কি প্রশান্তি লাগছে দুজনের। এই বৃষ্টিতে যদি জীবনের সমস্যাগুলো ধুয়ে যেত, মনটা হতো পরিষ্কার ঝকঝকে, বৃষ্টি ধোয়া গাছের সবুজ পাতার মতো। মৃদু হাসল শেহজাদ। বৃষ্টি সুন্দর, বৃষ্টির শব্দ সুন্দর, বৃষ্টি বিলাসী মানুষও সুন্দর, তাই না সুনেত্রা? মিঠির ঘাড়ে চুমু খায়। নিষিদ্ধে নারীরা নিষিদ্ধে নবীরা রাধা নাহি মানে কোনো বাধা, খুঁজিতেছে নিকুঞ্জ কুঠির। মিষ্টি হাসলো মিঠি। হঠাৎ শেহজাদের গলা জড়িয়ে ধরল। আপনি না ভারী দুষ্টু। কে, আমি? মোটেও না বৃষ্টি, একদম না। তুমি? আমি বুঝি আপনার দৃষ্টি। এই যে দেখো, আমি কিন্তু জোর করে তোমার কাছে আসিনি। বৃষ্টির আলতো স্পর্শ তোমাকে আমার থেকে যেতে দেয়নি। শক্ত করে জড়িয়ে ধরল মিঠিকে। উফ লাগছে, ছাড়ুন, অসভ্য। সবাই তো জেগে আছে এখনো। দেখুক সবাই, তাতে কি? আমাদের উচিত সবাইকে শেখানো। আচ্ছা, অনেক সাহস আপনার, তাই না? একদম। ঠিক আছে, আপনার মাকে ডাকি কেমন? ও মা, দেখুন আপনার ছেলের কাণ্ড। মা কি বকবে? মা জানেন তার ছেলের শক্ত মেরুদণ্ড। শব্দ করে হেসে উঠল মিঠি। আপনার এই কবিগিরি আর রোমান্টিকতা একটু দেখুক পচামে। ছাড়ুন বলছি। ওই এসো না আরেকটু কাছে। ওই দেখুন, থেমে গেছে বৃষ্টি। থামেনি, দেখো কোথায় এক ফোঁটা রয়ে গেছে তোমার ঠোঁটে আর চোখে। আলতো হাসলো মিঠি। তোমার বৃষ্টি প্রিয় সুনেত্রা, আর আমার প্রিয় তোমার বৃষ্টিতে ভেজা ঠোঁট। ছাড়ুন বলছি। মিঠির ঠোঁটের দিকে তাকায় শেহজাদ। ঘোর লেগে যায়। কানে ঠোঁট ছোঁয়ালো, ফিসফিসিয়ে বলল, হৃদয়ের উন্মাদ বিষ ঠোঁটে আনো, চুমু খাবো সুনেত্রা। বলেই ঠোঁটে চুমু খেলো। শেহজাদের বাবা মা এসেছে 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। তবে দেখতে দেখতে এরই মধ্যে রেজাল্টের দিন ঘনিয়ে এলো। আজ রেজাল্ট প্রকাশের দিন। টেনশনে মিঠির প্রেশার লো হয়ে গেল। শেহজাদ সহ সবাই সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু মিঠি কিছুতেই শান্ত হতে পারল না। বার কয়েক বমি করে মাথা ঘুরে পড়ে গেল। খুব দুর্বল হয়ে পড়ল মিঠি। দ্রুত ডক্টর নিয়ে এলো শেহজাদ। বাসায় রেখে
শিরাপথে স্যালাইন দিল। অতঃপর কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে এলো। আবারও মূর্ছা গেল মিঠি। চিন্তার অন্ত নেই শেহজাদের। সামান্য রেজাল্ট নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে বুঝ পায় না সে। কোনো মতে পাশ করলেই তো হলো। কিন্তু মিঠির স্বপ্ন তো অন্য কিছু, সেটা তো কেউই জানে না। অতঃপর রেজাল্ট প্রকাশ হলো। রেজাল্ট প্রকাশ হতেই জানতে পারল মিঠি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং সবার প্রথমে এবং সবার উপরে তার ছবি ব্যানার করে ঝুলিয়ে দেওয়া হয় কলেজে। খবরটি শুনতেই যেন দেহে প্রাণ ফিরে পেল মিঠির, যার জন্য তার এত টেনশন, এত লড়াই। সবশেষে খুশিতেই কেঁদে ফেলল শেহজাদকে জড়িয়ে ধরে। শেহজাদও ভাবতে পারেনি মিঠি এত ভালো রেজাল্ট করবে। সবচেয়ে খুশির বিষয় হলো 4 কোটি টাকার স্কলারশিপ পেয়েছে মিঠি। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়, আর মেধাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাকেও যে কেউ থামিয়ে রাখতে পারে না। আর তার জলজ্যান্ত উদাহরণ মিঠি নিজেই। তার এই সাফল্যে সবাই ভীষণ আনন্দিত। এরপর এক এক করে খুশির খবর এলো। মিঠি ক্যালিফোর্নিয়ার ক্রিপস কলেজে 4 কোটি টাকার স্কলারশিপে অধ্যয়নের সুযোগ পেয়েছে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও 12টি বিশ্ববিদ্যালয়ে ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে ও স্কলারশিপে অধ্যয়নের সুবর্ণ সুযোগ পেয়েছে। যেহেতু মিঠির স্বপ্ন গবেষক হওয়া, তাই সে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্ট কলেজেই তাই সে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্টস কলেজকেই সিলেক্ট করেছে নিজের জন্য। এক এক করে এবার তার সকল তথ্য বেরিয়ে এলো, অর্থাৎ কেঁচো খুঁড়তে সাপ। এছাড়াও যা বললেই নয়, একজন মেধাবী স্টুডেন্ট হওয়ার মিঠির ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার রয়েছে, যা অনেকেরই অজানা। অতঃপর সর্বশেষ আপডেট জানতে পারল স্ক্রিপ্ট কলেজে স্কলারশিপে মিঠির টিউশন, থাকা, খাওয়া সব পূরণ হবে এবং সম্পূর্ণ শিক্ষা অর্থাৎ এডুকেশন কাস্ট, থাকা, খাওয়ার ও সকল খরচ পূরণ হবে এই 4 কোটি টাকায়। এই কয়দিন এইসব নিয়ে দৌড়ঝাঁপ করেছিল শেহজাদ মিঠি। আচমকা ট্রল শুরু হলো তাকে এবং শেহজাদকে নিয়ে। মূলত এটা তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে। এছাড়াও বিভিন্ন সাংবাদিকরা মিঠির সকল গোপন তথ্য ফাঁসের জন্য রত হলো। বিভিন্ন টিভি চ্যানেলে মিঠির নিউজ প্রচার হয়েছিল। অনেক জায়গা থেকে ইনভাইট পেয়েছিল, সব ক্যান্সেল করে দিল মিঠি। মিডিয়ার সামনে গেল না সে। মিঠির খুব রাগ হলো এই ভেবে যে তার এত ভালো রেজাল্টের বিষয়ে সমাজ এবং মিডিয়ার মানুষ প্রাধান্য না দিয়ে বরং তার বিয়ে এবং স্বামীকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করতে শুরু করেছে। তবে এতে মিঠির কোনো আক্ষেপ প্রকাশ করল না, বরং ট্রল ছিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্ট্রং ছিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের ভালো দিক দেখে উৎসাহিত করার বদলে কিভাবে তাকে অসম্মান কিংবা ছোট করা যায় সেই চিন্তা ভাবনাই করে থাকে। তাই মিঠি স্ট্রং ছিল সবটা মোকাবেলা করার জন্য। বেশ কয়েকজন সাংবাদিক এবং মিডিয়ার লোক শেহজাদের গায়ের রং, বয়স এবং টাকা পয়সা নিয়ে তার ব্যক্তিগত লাইফ টেনে আনায় এবং তাকে তীর্যকভাবে উল্টাপাল্টা প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে কয়েকটা সাংবাদিকের গালের মধ্যে কষিয়ে থাপ্পড় মেরেছিল মিঠি। একজন স্টুডেন্টকে হয়রানির অভিযোগ করে মামলার ভয়ও দেখালো সে। কয়েকজনের মুখে থুতুও ছুঁড়ে মেরেছিল। নেহাতি একজন স্টুডেন্ট এবং অপ্রাপ্ত বয়স্ক নারী বলে সাংবাদিকরা নির্লিপ্তে হজম করে প্রস্থান করেছিল। মিঠির এই দুঃসাহসিকতার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গণমাধ্যমে। তাই পরিস্থিতি অনুকূলে আনার জন্য মিঠি পার্সোনালি এক
সাংবাদিকের সাক্ষাৎকারে শুধু এইটুকুই বলল, আল্লাহ যাকে সম্মান দেন কেউ চাইলেও তাকে বেজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে উপরে তোলেন তাকে নিচে নামানোর সাহস কারোর নেই। আমার সাফল্যের মধ্যে আল্লাহ আমাকে উপরে তুলেছে, তাই আমার পার্সোনাল লাইফ নিয়ে আমাকে বিভ্রান্ত করে লাভ নেই। আরও কিছু কথা বলতে চাই, জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। যার সমালোচনা করে তাদের জন্যই একদিন সেই মানুষটা আলোচিত হবে। কারণ উপরে উঠতে হলে নিচে থেকে কাউকে ঠেলে দিতে হয়। আর আমার নামে আলোচনা সমালোচনা যার যা ইচ্ছে করুক, এইসবে মাথা ঘামানোর সময় নেই আমার। আমি খুব ব্যস্ত মানুষ, আর আমি আমার মতো থাকতে ভালোবাসি। এছাড়াও সাকসেস হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়। শুধু তাই নয়, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হলেও অনেক বাধা বিপত্তি আসবে। এইসবের সম্মুখীন হতে হবে, নিজেকে নিজেই টেনে তুলতে হবে। কেউ আসবে না অবলম্বন হতে, যদিও কেউ আসে তবে হয় ভেঙে দিয়ে সময় নষ্ট করাবে, আর না হয় দুর্বল করে দিবে। সব শেষে এইটুকুই বলবো, আমার সাফল্যে আমার পার্সোনাল লাইফ টেনে আনা এবং তা নিয়ে ট্রল করা মানে আমার অর্জিত সকল যোগ্যতাকে ছোট করা। তবে আমি এই সব ট্রলকে প্রায়োরিটি দিচ্ছি না। আর আমি সত্য বলতে পছন্দ করি। সত্য উচ্চারণ এমনই এক পাওয়ার, যে পাওয়ারের কাছে পৃথিবীর বাকি সব কিছু মাথা নোয়াতে বাধ্য। এই সত্য উচ্চারণই আমাকে আপনাকে চিনাবে মানুষ হিসাবে, এনে দেবে পৃথিবীর তাবৎ সম্মান। তাই এই নিয়ে সমাজের মানুষের জন্য আরও একটা কথা বলবো, কখনো কারোর উন্নতি কিংবা ভালো দেখে যদি মনের মধ্যে প্রচণ্ড হিংসা হয়, তবে বুঝে নেবেন মানুষ হিসাবে আপনি নিজের কাছে হেরে গিয়েছেন। কারোর ভালো সহ্য করতে না পারলে নিজের ভালো থাকার স্বপ্নটাও ত্যাগ করতে হবে আপনাকে। কারোর চোখে প্রিয় হতে হলে মনের হিংসাকে চিরকালের মতো দূর করতে হবে, মনের মধ্যে থাকা রাগকে কমিয়ে আনতে হবে। তাই কারোর ভালো দেখলে বরং খুশি হওয়ার চেষ্টা করুন, কারোর উন্নতি দেখলে প্রশংসা করুন। দেখবেন আপনিও একদিন অনেকটা ভালোবাসা ফিরে পাবেন, সাথে সম্মানও। সবশেষে বলতে চাই, 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 পার হয়ে যাচ্ছে বহু ছেলে মেয়েদের, অথচ এখনও বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর বেশি আর কিছু বলবো এর বেশি আর কিছু বলল না মিঠি। চলবে। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো নিয়মিত পড়ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী পর্ব পেজে আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের গল্পগুলো যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।